আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমরা পেয়েছি একজন সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার পিছনে যে তার জীবনযাত্রা, ওনার কাছ থেকে শুনে নেব। পেয়েছি আরামবাগ লোকসভা কেন্দ্রের পূর্বতন রাজনীতিবিদ অরূপ কান্তি দিগার মহাশয়কে। ওনার জীবনযাত্রা একজন সাধারণ মানুষ থেকে যে এত দিন ধরে জীবন সংগ্রাম করে রাজনীতি চালিয়ে আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছেন, কিভাবে চলছেন, ওনার জীবনযাত্রা চালাচ্ছেন উনি, শুনে নেব। নমস্কার, নমস্কার। ক্রাইম প্রেস বেঙ্গলে আপনাকে স্বাগত। একজন সাধারণ মানুষ, ছোট্ট স্কুলের একজন স্কুল টিচার, প্রাইমারি স্কুলের স্কুল টিচার, সেখান থেকে রাজনীতি জগতে আসা। বিগত কয়েকদিন আগে আরামবাগ লোকসভা কেন্দ্রের এমপি পদপ্রার্থী হিসাবেও আপনি অংশগ্রহণ করেছিলেন। তো সেখানে ঘটনাক্রমে আপনি পরাজিত হয়েছেন। এই মুহূর্তে আপনার সেই সাধারণ জীবনযাপন আবার ফিরে এসেছে। এই যে জীবন চক্র, যদি একটু আমাদেরকে শেয়ার করেন। দেখুন, আমার জীবনচক্র সাধারণই আছে, ঠিক আছে। এরপর রাজনীতি বলতে দেখুন, আমাদের ফ্যামিলিগতভাবে একটা রাজনীতি আছে, ঠিক আছে। এখন রাজনীতি কখন এসেছি, কিভাবে এসেছি, সেটা একটা বড় অধ্যায় আছে। এখন রাজনীতি যে থেকে করছি, আমি কিন্তু কাজটা যে কোনো কাজই দেখি না কেন, আমরা একনিষ্ঠভাবে করি। তাতে একটা একটা করে দায়িত্ব যেমন দিয়েছেন, আমার একটা একটা দায়িত্ব করেছি এবং এখনো সেইভাবেই যে কোনো দায়িত্ব দিলে সেভাবে আমি সেই কাজগুলো করি, পার্টির কাজ করি। অতএব এক সময় টিকিট পেয়েছিলাম, তখন একটা উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, মানুষের উৎসাহ ছিল, কাজ করেছি। কিন্তু যে কোনো কারণে আমি পরাজিত হয়েছি। সেই সময় আর এখন সময়, কিন্তু আমি এখনো কাজ করে যাচ্ছি, পার্টির কর্মসূচি প্রতিটিতে অংশগ্রহণ করছি, কাজ করছি, মানুষের সাথে থাকছি। আমার জীবনের একটাই নেশা, যে মানুষের পাশে থেকে কাজ করা, সেটা যে কোনো কাজই হোক। এখানে ছোট বড় কিছু নেই, কাজ মাধ্যমে মানুষকে পাশে থাকা। সেভাবেই আছি, সেভাবেই চলছে। আপনি একজন সাধারণ স্কুল টিচার, যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে আপনি তাদের জীবনের যে ধারা, সেই ধারাকে উন্নত করার জন্য যে শিক্ষা দান করে আসছেন, সেই শিক্ষার অঙ্গন থেকে বেরিয়ে যে রাজনীতির অঙ্গনে আপনি পা রেখেছিলেন, কি চোখে দেখছেন? দেখুন, শিক্ষা বাচ্চাদের আমার তো প্রাইমারি টিচার, আমি বাচ্চাদের তৈরি করা, সেখানে ঠিকই বলেছেন, প্রচুর প্রবলেম থাকে বাচ্চাদের। যখন আমি স্কুলে থাকি তখন স্কুলের মতো ছেলেদের পড়াশোনা করাই, সেখানে কোনো রাজনীতি থাকে না। একদম সেখানে নিজের মতো করে, নিজের আয়ত্ত করে, নিজের একটা ছেলেকে যখন তৈরি করার নিজের নেশা থাকবে, তার মধ্যে প্রচুর কিছু র মেটেরিয়াল আছে, সেগুলোকে তৈরি করা যখন থাকবে, সেই তার মতো করে ছেলেটিকে পড়ানো, ছেলেটিকে তৈরি করা এবং সেভাবেই স্কুলটাকে কাটানো। স্কুলের জীবন সেভাবেই কাটে, সেখানে তো অন্য কিছু নয়। বাচ্চাদের সমস্যা আছে, বাচ্চাদের পড়াশোনার ব্যাপার আছে, কেউ খুব ভালো ছেলে, কেউ পড়াশোনায় কম করছে, কারো পারিপার্শ্বিক ব্যাপারে কিছু সমস্যা আছে, পড়াশোনা করতে পারছে না, সেভাবেও তাদের হেল্প করা। এইভাবে ছেলেদের মধ্যে নিয়ে থাকা, এটা স্কুলের পরিকাঠামো। এরপর ওখান থেকে যখন আমি বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে যখন রাজনৈতিক মহলে কিছু কাজ করছি, তখনকার পরিবেশ, ঠিক আছে, এইটাকে একটু মেনটেন করতে হয়। সেখানে তো আর বাচ্চা ছেলেদের শিক্ষা নয়, এখানে রাজনীতির পরিবেশ। এখানে কিরকম পরিবেশ, আমি একটু অন্যভাবে রাজনীতিটা করি। যে কিছু করে নাই কেন, আসল হচ্ছে কাজের মাধ্যমে কর্মীদের কাছে থাকা, কোনো সমস্যাতে কর্মীদের কাছে থাকা, কোনো কিছু সমস্যাতে জনগণের কাছে যাওয়া, এইটা হচ্ছে আমার মূল মন্ত্র। এর আগেও দেখেছি আপনি যে কোনো দিনই হোক না কেন, কোনো দুস্থ মানুষকে যখনই আপনার চোখে পড়েছে বা আপনার নজরে এসেছে,
তাকে কিছু না কিছু সাহায্য করেই এসেছেন। তো হ্যাঁ। এটা কি আপনার প্রথম থেকেই না শুধু রাজনীতিতে এসে? না, এইটা প্রথম থেকেই। কারণ আমি মানে স্কুল লাইফে তো এই কাজ করেছি, এবং স্কুল লাইফের পর আমি রামকৃষ্ণ মঠ মিশনের পল্লীমঙ্গলে বিভিন্ন ওয়েলফেয়ারে আমি কাজ করেছি। সেখানে ভলেন্টিয়ার হিসাবে কাজ করেছি। তখন থেকে আমার এই ধরনের গরিবদের পাশে বা যেগুলো নিডি পার্সন, তাদের যে আর্তনাদ, তাদের পাশে থাকার একটা আমার নেশা আছে, এবং সে কাজ করে এসেছি। এবং রামকৃষ্ণ মঠের মহারাজদের সহযোগিতায়, ওনাদের সংস্পর্শে এসে এই ধরনের কাজ করার মতো আমি সুযোগ পেয়েছি। এটা আমি নিজেকে ধন্য বলে মনে করছি, এবং ঠাকুরের জায়গাতে থেকে ঠাকুরের কাজ করার একটা সুযোগ পেয়েছিলাম। এটা আমাকে সেই সময়টাকে আমার খুব সুবর্ণ যুগ, এবং করেছি বলে এটাকে নিজেকে আমি খুবই ভাগ্যবান বলে মনে করছি, যাতে আরো আরো কিছু মানুষের কাছে থাকতে পারি। এটা আমার একটা, এই দিকে আমার একটা নেশা আছে। রাজনীতিতে এসেছিলেন, এমপি পদপ্রার্থীও ছিলেন। সেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনীতে আপনি আপনার জীবন কাটিয়েছেন বেশ কয়েক মাস। বেশ কয়েক মাস আগে পর্যন্ত আপনার কাছে নিরাপত্তা রক্ষীরা ছিলেন। সেই সময়টা আজকে আর নেই নিরাপত্তা রক্ষী। আবার সেই সাধারণ স্কুল মাস্টারের জীবনে ফিরে এসছেন। এই যে মাঝের যে চক্রটা কেমন কাটালেন বা কি অভিজ্ঞতা অর্জন হয়েছে? দেখুন, জীবনের ওঠানামা তো আছে। জীবনে যখন যেটা সময় হয় তখন সেভাবে আমাদেরকে কাটাতে হয়। ঠাকুর বলেছেন যখন যেমন তখন তেমন, ঠিক আছে? তখন টিকিট পেয়েছিলাম, টিকিটের যে গুরুত্ব, সে গুরুত্ব অনুযায়ী সেন্ট্রাল ফোর্স দিয়েছিলেন, সেভাবেই আমাকে কাটাতে হয়েছে। কিন্তু আমার জনগণের সাথে সম্পর্ক আমার সবসময় ভালো। এখন একটা নির্দিষ্ট সেন্ট্রাল, আমি তো পরাজিত হয়েছি, অতএব সেন্ট্রাল ফোর্স সবসময় থাকবে না, একটা নির্দিষ্ট সময় রেখার মধ্যে থাকবে। থাকার পর ওনারা চলে গেছে, ঠিক আছে, আমি আবার সেভাবে আমার যেমন নর্মাল লাইফ সেভাবেই করছি, সেভাবেই পার্টি কাজকর্ম করছি, পার্টির যে কোনো কাজকর্মে যাচ্ছি, জনগণের পাশে আছি। জনগণ যেখানে যেখানে আমাদের প্রোগ্রাম সেখানে আমরা করছি। আমাদের বিশেষ করে পশ্চিমবাংলায় 26 সালটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আস্তে আস্তে রাজনীতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তাতে করে বাংলা খুবই প্রয়োজন আছে ভারতীয় জনতা পার্টির। কারণ এইভাবে যে যে মানে যে ধরনের রাজনীতি প্রশাসন দিক থেকে বলুন বা বিভিন্ন দিক থেকে যেভাবে চলছে, এভাবে চলতে পারে না। একটার পর একটা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্যা হচ্ছে, চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, প্রতি ডিপার্টমেন্টেই সমস্যা আছে। এই যে সমস্যাগুলো আস্তে আস্তে বেরিয়ে চলেছে, এর জন্য কিন্তু কোনো মানুষ, পশ্চিমবঙ্গের কোনো মানুষ কোনো কিছুতে সুরাহা পাচ্ছে না। তাই মানুষ চাইছে ভালোভাবে নিঃশ্বাস নিয়ে, নিঃশ্বাস প্রশ্বাস ভালোভাবে ছাড়ার একটা সুশাসন ব্যবস্থা চাইছে। এই সুশাসন আনার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে সুশাসন আনতে। তাই আমরা চাইছি, যা এতদিন স্বাধীনতার পর যা হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু সুশাসন আসেনি, কারো কোনো বাড়িতেই সুশাসন আসেনি। সেই সুশাসন আনার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি যে অক্লান্ত পরিশ্রম করছেন, এবং আত্মনির্ভর ভারত করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন, সেই দিকেই আমরা দীক্ষিত হয়ে আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। আমরা চাইছি 26-এ অবশ্যই অবশ্যই বাংলায় বিজেপি আসুক, সুশাসন প্রতিষ্ঠিত হোক, ছেলেরা চাকরি পাক, ঘরে আনন্দ আসুক, এবং ছেলেরা সুশিক্ষিত হোক। এখান থেকেই, ওয়েস্ট বেঙ্গল থেকেই আইপিএস বেরোক, ওয়েস্ট বেঙ্গল থেকেই ভালো ভালো বিদ্যালয় যে আছে সেখানে সুশিক্ষিত হয়ে বেরিয়ে আসুক। এবং এখান থেকে যে প্রচুর কত ধরনের করাপশন দেখুন, এখানে মেডিকেল আছে, এখানে মানুষজন আছে, কিন্তু চিকিৎসার জন্য, একটা সাধারণ কিছু চিকিৎসার জন্য আমাদেরকে কিন্তু ভিন রাজ্যে যেতে হচ্ছে। গুজরাট বলুন, উত্তরপ্রদেশ বলুন, দক্ষিণ ভারত বলুন, সেখানে যে চিকিৎসা নিতে হচ্ছে, এইটা মানবদের কাছে খুব লজ্জার ব্যাপার যে আমাদের এখানে কি নেই, কি নেই, কিন্তু হ্যাঁ, পরিষেবা নেই, মানুষের বিশ্বাস নেই এখানে স্বাস্থ্যের প্রতি, মানুষের বিশ্বাস নেই শিক্ষার প্রতি। শিক্ষা যে আমাদেরকে দেখেন
যে মন্ত্রী তিনি আজকে জেলে গেছেন, এবং শিক্ষা দপ্তরে আজকে যে চাকরি ছেলেদের কোথায় দোষ ছিল? তারা যে সরকার এসেছে সেই সরকারের আমলে অ্যাপ্লিকেশন করে চাকরি চেয়েছিল। সেই চাকরি চাওয়ার ছেলেরা তো বোকাহাবা নয়, প্রতিটা ছেলে ট্যালেন্টেড ছেলে আছে, অনেক ছেলে আছে, কিন্তু তাদের যে প্রসেস গোলমাল ছিল, সে প্রসেসের গোলমালে তারা আজকে অযোগ্য প্রমাণ হচ্ছে। দোষটা কার? সরকারের দোষ। অতএব এত কিছু করাপশন যে আছে, আমরা চাইছি 26 সালে অবশ্যই বিজেপি প্রতিষ্ঠিত হবে এবং বিজেপি সরকার বসবে এবং বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীজির আর একটা স্বপ্নের প্রকল্প হর ঘর জল। তো যে পিএইচির মাধ্যমে যে প্রতিটা পরিবারের জলের সংস্থান, পরিশুদ্ধ জলের সংস্থান, সেই পরিষেবা চালু হলেও সে আজ থমকে গেছে। কি বলবেন এটা নিয়ে? দেখুন, যে কোনো প্রকল্প রূপায়ণ আছে, কিন্তু তাকে পরিকল্পনাভাবে করতে গেলে সেকে রাজ্য সরকারকে পরিকল্পনা করে করতে হয়। তার জন্য আনুষঙ্গিক অনেক কিছু জিনিস লাগে। ওখান থেকে বাজেটে পেশ হয়ে যায়, ঠিক আছে, সেন্ট্রাল থেকে পেশ হয়ে যায়, সব কিছুতে পেশ হয়ে যায়, কিন্তু পেশ হওয়ার পরে তাকে তত্ত্বাবধান করার জন্য রাজ্য সরকারের প্রয়োজন হয়। সে প্রয়োজনে অযোগ্য, ওর জন্যই ট্যাপ আছে, জল নেই। আজকের দিনে দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে যোগ্যদের চাকরি যাবে না, তারা যথারীতি আবার চাকরি করবে, তাদের বেতনও ফেরত দিতে হবে না। তাহলে এখানে যোগ্য বা অযোগ্য এই চিহ্নিতকরণটা কিভাবে দেখছেন? তা কারা যোগ্য? এইটা আমরা কতটা বলবো, যোগ্য অযোগ্যর ব্যাপারটা একটু আগে বললাম। যারা পড়াশোনা করে ভালো ভালো ডিগ্রিধারী ছেলে, তারা প্রাইমারি এসছে, বাড়িতে থাকবে, মা বাবাকে দেখবে, বাড়ির পাশে চাকরি করবে, থাকবে। তারা তো পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষার প্রসেস গোলমাল আছে, চাকরি পাওয়ার গোলমাল আছে। ছেলেরা তো খারাপ নয়, ছেলেরা যোগ্য ছেলে, কিন্তু পাওয়াটা যে প্রসেস আছে, যারা আগে আমরা দেখেছি যারা চাকরি পেয়েছি, পরীক্ষা দিয়েছি, অ্যাডমিট এসেছে, অ্যাপ্লিকেশন করেছি, অ্যাডমিট এসেছে, অ্যাডমিটের পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টের পর আবার ভাইবা দিতে হয়েছে, ভাইবার কল এসেছে, তারপর অ্যাপয়েন্টমেন্ট এসেছে, বাই পোস্টে অ্যাপয়েন্টমেন্ট এসেছে। এটা একটা প্রসেস, আমি যতটুকু জানি। সেই প্রসেসের মধ্যে অনেক কিছু গোলমাল আছে। সে গোলমালটা তো ছেলেদের নয়, গোলমালটা যারা চাকরি যে সরকার দিচ্ছে তাদের। অতএব যোগ্য অযোগ্যটা বিচার করতে গেলে আগে প্রসেসটা দেখতে হবে। যোগ্য অযোগ্য কে? যে চাকরি দিয়েছে সে অযোগ্য। সন্ধ্যাকালীন চা বিরতিতে পেয়েছিলাম মাননীয় অরূপ কান্তি দিগার মহাশয়কে। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন চলার পথ আরো শুভ হোক, সেই চিত্রই আমরা সরাসরি তুলে ধরছিলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। নমস্কার।